অনন্তপুর গ্রামে নরেন্দ্র নামের একজন লোক থাকত। নরেন্দ্রর গ্রামে একটা ধাবা ছিল। ও সততার সাথে নিজের ধাবা চালাতো, আর যত খাবার বেঁচে যেত তা আশেপাশের কুকুরকে খাইয়ে দিত। একদিন তার ধাবার বাইরে একটা বাঁদর এলো। নরেন্দ্রর হাতে রাখা রুটিটা বাঁদর দেখছিল। আরে, তুইও রুটি খাবি নাকি? আয় 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 আয়, তুইও একটা খেয়ে নে। নরেন্দ্র সেই রুটিটা মাটিতে রেখে দিল, আর বাঁদর চট করে রুটিটা তুলে নিল। আরে বাহ! নরেন্দ্র আরো কিছু রুটি এনে দিয়ে দিল। বাঁদর সেটাও তুলে নিল আর ওখান থেকে চলে গেল। ও প্রতিদিন বিকেলে নরেন্দ্রর ধাবায় চলে যেত। নরেন্দ্র ওকে বেঁচে থাকা রুটি খাইয়ে দিত। আপনি না এই বাঁদরটার অভ্যেস একদম খারাপ করে দিচ্ছেন মালিক। প্রতিদিন ও এখানে এসে দাঁড়িয়ে থাকে, আর কদিন ধরে আপনি তো ওকে ভালো ভালো রুটি দিচ্ছেন। আরে কোনো ব্যাপার নয় অশোক, তোর আর আমার পরিবারের মতন তো এই বাঁদরটারও একটা পরিবার রয়েছে। পরিবারের জন্যই তো রুটি নিয়ে যায়, ব্যাস। আপনি কি করে জানলেন মালিক? ও যদি একা হতো না তাহলে এখানেই বসে খেয়ে নিত, কিন্তু ও খুব চালাক। ও রুটি নিয়ে চলে যায়। যত রুটি ওকে দেবে ও সমস্ত রুটি নিয়ে চলে যায়। তার মানে ও নিশ্চয়ই নিজের পরিবারকে আগে খাওয়ায়, তারপর ও নিজে খায়। হ্যাঁ, হতেই পারে। তাহলে এবার যা, ওকে রুটি দিয়ে আয়। আর ওই বাঁদরটাকে দুটো রুটি খাওয়ালে আমাদের তেমন কোনো লোকসান হবে না। অশোক বাঁদরের সামনে দুটো রুটি রাখল, আর ও রুটি নিয়ে চলে গেল। এরকমই রোজ চলতে থাকলো। এবার বাঁদর নিজের বাচ্চাদের সাথে রুটি নিতে এলো। নরেন্দ্র এখন ওকে বেশি রুটি দেওয়া শুরু করল। নরেন্দ্রর ধাবা খুব ভালোই চলছিল, সেই জন্যেও আরেকটা ছেলেকে চাকরিতে রেখে নিল, মানিক। অশোক খাবার বানাতো, আর মানিক খাবার গ্রাহক অবধি পৌঁছে দিত। সবকিছু ভালোই চলছিল। একদিন নরেন্দ্রর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একটা ট্রাক ওকে ধাক্কা মেরেছিল। নরেন্দ্রর হাসপাতালে চিকিৎসা চলছিল। ওর প্রাণ তো বেঁচে গেল, কিন্তু তার পা কাজ করছিল না। ও বিকলাঙ্গ হয়ে গেছিল। নরেন্দ্রর বউ সুধা কাঁদতে কাঁদতে নিজের হাল খারাপ করে নিল। জানি না ভগবানের আমাদের প্রতি কি আক্রোশ ছিল যে আমাদের সাথে এরকমটা করলেন উনি। আরে সুধা, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে অন্তত আমি এখনো বেঁচে রয়েছি। কিন্তু তুমি কি করে জীবন কাটাবে? ঈশ্বরের যেমন ইচ্ছে সেইভাবেই থাকবো। নরেন্দ্র প্রত্যেক কথায় ভালোটাই খুঁজত। অ্যাক্সিডেন্টের পরে ও যদিও বিকলাঙ্গ হয়ে গেছিল, কিন্তু তাও সে বেঁচে ছিল, এ কথা নিয়েই সে খুশি ছিল। নরেন্দ্রের অ্যাক্সিডেন্টের পর কয়েক মাস অবধি ধাবা বন্ধ ছিল। নরেন্দ্র নিজের বাড়িতেই থাকত। এইভাবে কি করে চলবে? আমাকে আবার ধাবাটা খুলতেই হবে। কিন্তু এখন তুমি এসব কিছু কি করে করবে? আরে সুধা, আমি একা কোথায়? তুমি তো আমার সাথে রয়েছো। আমরা দুজন মিলে ধাবাটা আবার খুলবো, কি বলো? হ্যাঁ, নরেন্দ্র যে করেই হোক তার পরিস্থিতি বদলাতে চাইছিল। পরের দিন নরেন্দ্র আর সুধা নিজের ধাবায় পৌঁছল। ধাবা খুব নোংরা ছিল। দুজনে মিলে পরিষ্কার করল। শোনো, আমরা ধাবা তো পরিষ্কার করে ফেলেছি, কিন্তু আমরা একে চালাবো কি করে? দেখো সুধা, আমি রান্না করে নেব, তুমি গ্রাহকদেরকে সার্ভ করে দিও আর টেবিল পরিষ্কার করে নিও। আর কদিন পর যখন টাকা পয়সা চলে আসবে তখন একটা লোক রেখে নেব আমরা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে গো। এই চিন্তাধারা নিয়ে নরেন্দ্র আবার ধাবা চালানো শুরু করে দিল। ও ভগবানের নাম নিল আর রান্না করা শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যেই একজন গ্রাহক এলেন। বাবা বাবা, অনেকদিন পর ধাবাটা খুলেছো। কিন্তু যখন গ্রাহক ওর পা দেখল তখন ও তার প্রতি সহানুভূতি দেখালো। হায় 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 হায়, ভাবিনি যে এরকম কিছু হবে। যাগে, যা হবার তা তো হবেই। আমাকে একটা লাঞ্চ প্লেট দিয়ে দাও তো। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। নরেন্দ্র খাবার বেড়ে দিত, আর সুধা গ্রাহকদের খাবার দিয়ে দিত। ওদের ব্যবসা যেমন তেমন করে চলছিল। রোজগার কমই ছিল, কিন্তু দুজনে মিলে টাকা রোজগার করছিল। এরকম করে কিছুদিন অবধি সব ঠিকঠাক চলছিল। নরেন্দ্র সেই বাঁদরটিকে আবার রুটি দিতে শুরু করল, আর বাঁদরও ধাবাতে রোজ আসতে লাগল। একদিন সুধার শরীর খুব খারাপ হয়ে গেল।
তা সত্ত্বেও সে ধাবাতে যেতে রাজি হয়ে গেল। এ কি সুধা, তোমার তো খুব অসুখ দেখছি। তুমি এই অবস্থায় কি করে কাজ করবে? তোমার রেস্ট নেওয়া উচিত। আজকে ধাবাটা আমি একাই চালিয়ে নেব, ঠিক আছে? কিন্তু তুমি একা কি করে করতে পারবে? তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি ঠিক করে নেব। তুমি শুধু রেস্ট নাও। হ্যাঁ, যবে থেকে আমি বিকলাঙ্গ হয়েছি সেদিন থেকে তোমার কাজটা অনেক বেড়ে গেছে সুধা। আজকের দিনটা তুমি রেস্ট করো। সুধা আরাম করতে চাইছিল না, কিন্তু নরেন্দ্র ওকে বাড়িতেই আরাম করতে বলল। নরেন্দ্র একাই ধাবায় চলে গেল। ও ধাবা খুলল। কিছুক্ষণ পর গ্রাহক এলো। এই আমাকে একটা চা দাও তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। নরেন্দ্র নিজেই চা বানাচ্ছিল আর নিজেই বৈশাখীর সাহায্যে গ্রাহকদের চা দিত। এভাবেই সে ল্যাংড়াতে ল্যাংড়াতে খাবার দিতে লাগল। রোজকার মতো বাঁদর তার এই অবস্থা দেখল। বাঁদর জানি না কি ভাবল। ও ধাবার ভেতরে গেল আর ও নরেন্দ্রর হাত থেকে খাবার নিয়ে নিল আর নিজেই গ্রাহক অবধি পৌঁছে দিল। নরেন্দ্র অবাক হয়ে গেল। ও বুঝতে পারছিল না যে বাঁদর এরকম কেন করছে। বাঁদর ওখানেই মাটিতে বসে পড়ল। কিছুক্ষণ পর কিছু গ্রাহক আরও এলো। এই দাদা, 3টে লাঞ্চ প্লেট দাও তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। নরেন্দ্র লাঞ্চ প্লেট বানালো আর বানানো মাত্রই বাঁদর সেই প্লেট নিয়ে নিল আর গ্রাহক অবধি পৌঁছে দিল। আবার বাঁদর দ্বিতীয় থালা নিতে এলো আর তৃতীয়। সমস্ত গ্রাহকরা অবাক হয়ে গেল। আরে বাহ, এ তো দারুণ জিনিস। এ কি ধাবাতেই কাজ করে নাকি? আরে না 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 না, বাঁদরটা এখানে কাজ করে না। ওই বাঁদরটা আমাকে সাহায্য করছে। ওকে আমি রুটি খাইয়েছি, তাই ও এখন আমার বিপদের সময় আমাকে সাহায্য করছে। ও আচ্ছা। বাঁদর নরেন্দ্রর ধাবায় কাজ করত। দুপুরে নরেন্দ্র বাঁদরকে 3-4টে রুটি দিল। রুটি নিয়ে বাঁদর পালিয়ে গেল। হয়তো এ আর কোনোদিন এখানে ফিরে আসবে না। কিন্তু নরেন্দ্র অবাক হয়ে গেল যখন কিছুক্ষণ পর বাঁদর ফেরত এলো আর ওর সাথে 2টো বাচ্চা আর স্ত্রীও ছিল। বাঁদর তার বাচ্চাদেরকে পাশের গাছে চাপিয়ে দিল আর ও আর তার স্ত্রী ধাবার ভেতরে এসে বসে পড়ল। আর যখনই গ্রাহকের খাবার তৈরি হতো, বাঁদর আর তার স্ত্রী গ্রাহকদের খাবার পৌঁছে দিত আর এটো প্লেটও নিয়ে আসতো। সকাল থেকে বিকেল অবধি এই কাজই চলতে লাগলো। ধন্যবাদ বন্ধু। নরেন্দ্র বাঁদরের পরিবারের জন্য ভালো খাবার বানালো আর বাঁদর তার বাচ্চাদের খাওয়ালো। সেদিন থেকে রোজ বাঁদর ধাবাতে খাবার খেতে চলে আসতো। শান্তার একটা ইডলির স্টল ছিল। অনেক বছর ধরে শান্তা এই ইডলি স্টল চালিয়ে নিজের আর নিজের মেয়ের পেট পালছিল। এখন তো ওর মেয়ে রানীও বড় হয়ে গেছিল আর এখন মা মেয়ে মিলে ইডলি বিক্রি করত। দিদি, আমাকে 1 প্লেট ইডলি দিন না, আর সাম্বারটা একটু বেশি করে দিয়ে দেবেন। হ্যাঁ শান্তা দিদি, আমাকেও 1 প্লেট ইডলি দিয়ে দাও। আপনার প্লেট আগের থেকেই তৈরি আছে। প্রতিদিন প্রথম থেকেই তুমি আমার প্লেট কি করে তৈরি রাখো? আমি দূর থেকেই আপনাকে দেখে ফেলি। এখন তো এত বছর হয়ে গেছে যে আমি আগের থেকেই বুঝে যাই যে আপনি আসছেন। আচ্ছা, ভালো কথা। তোমার ইডলি খেয়ে আমার পেট এত ভরে যায় যে রাত পর্যন্ত আমার খিদেই পায় না, আর আমি সারা দিন লোকেদের বাড়িতে কাজ আরামসে করতে পারি। খুব ভালো কথা। শান্তা নিজের পুরনো গ্রাহকদেরকে বেঁধে রাখত ও সবার সাথে ভালো করে কথা বলতো। আর হঠাৎ করে ওর স্টলের পাশেই আরো 2টো নতুন স্টল খুলে গেল। একটা স্টলে পকোড়া পাওয়া যেত আর অন্য স্টলে স্যান্ডউইচ। মুম্বাই শহরে স্টল লাগানোর জন্য জায়গা পেয়ে যাওয়াটাই অনেক বড় ব্যাপার। এরা দুজনও পেয়ে গেছে আর ওরা নিজেদের ব্যবসা শুরু করেছে। ভালো কথা এটা যে এদের মধ্যে কেউ ইডলির স্টল খোলেনি। কিন্তু মা, এদের কারণে আমাদের গ্রাহক ওদের স্টলে চলে যাচ্ছে। এরকম নয় সোনা, গ্রাহক শুধু নিজের মনের করে। যদি আজ ওদের মন ইডলি খাওয়ার হয় তাহলে ওরা ইডলি খাবে, কিন্তু যদি ওরা পকোড়া খেতে চায় তাহলে ওরা ইডলি খাবে না, বুঝলি? কিন্তু যখন এই পকোড়াওয়ালা আর স্যান্ডউইচওয়ালা ছিল না, তখন আমাদের ব্যবসা কত ভালো চলছিল না? এখনো ভালোই চলবে,
আমাদের কিছু নতুন করার দরকার আছে সোনা। আজকাল এমনিতেও ছেলে মেয়েদের ইডলি বেশি পছন্দ হয় না। আমাদেরকে কোনো নতুন ডিশ খুঁজতে হবে যা আজকালকার ছেলেমেয়েরা পছন্দ করবে। মা, ম্যাগি বিক্রি করি। সেটা তো পাশের গলিতে পাওয়াই যায়। কেন আমরা শুধু শুধু ওই গরিবের ব্যবসা খারাপ করব বল? কিন্তু মা, ম্যাগির থেকে বেশি কোনো জিনিস বিক্রি হয় না। কিছু না কিছু তো হবেই, বা এরকম একটা কিছু যাতে আমরা সাধারণ ইডলিকে কোনো নতুন রূপ দিই। ভেজিটেবল ইডলি, রাবা ইডলি, এই সব তো আমরা বিক্রি করি মা। এগুলো ছাড়া আর কি করতে পারি? তুমি এক্ষুনি বললে না ম্যাগি অনেক চলে, তাহলে কেন না আমরা ম্যাগিকে ইডলির মধ্যে মিক্স করি? মানে ম্যাগি ইডলি? হ্যাঁ, একদম ঠিক। জানি না টেস্ট কিরকম হবে, কিন্তু ভেবে তো ভালোই লাগছে। একবার বানিয়ে দেখা যাক মা। ঠিক আছে। রানী একটা ম্যাগির প্যাকেট নিয়ে এলো আর ও ম্যাগি বানালো। আর তারপর ইডলির সাঁচে একটু ইডলির আটা দিল আর অনেকগুলো ম্যাগি দিল। এরকম করে ও পুরো সাঁচা ভরে দিল আর গ্যাস অন করে দিল। তারপর দুজন মা মেয়ে অপেক্ষা করতে শুরু করে দিল ম্যাগি ইডলি খাওয়ার জন্য। প্রায় 7 মিনিট পর রানী পাত্র খুলল। গন্ধ তো খুব ভালো আসছে, স্বাদও ভালোই হবে। রানী ওই ম্যাগি ইডলি বের করলো আর তারপর দুজন মা মেয়ে মিলে ওই ইডলি খেতে শুরু করলো। এগুলো খেতে তো খুবই সুস্বাদু, কিন্তু এই ইডলিকে আমাদের লোকেদেরকে টেস্ট করাতে হবে। এটা নতুন জিনিস, কেউ নিজের থেকে খাবেই না। তাহলে কি করব? একটা কাজ করা যাক, প্রত্যেক প্লেট ইডলিতে একটা ম্যাগি ইডলি ফ্রি করে দিই। হ্যাঁ, এটা ভালো। রানী আরো ম্যাগি বানালো আর তা দিয়ে ম্যাগি ইডলি বানাতে লাগলো। কিছুক্ষণ পর ওনার পুরনো গ্রাহক এলেন। শান্তা রোজকার মতো ওর ইডলির প্লেট লাগিয়ে দিল আর আজ তাতে একটা ম্যাগি ইডলিও রেখে দিল। এটা আবার কি নতুন? এটা ম্যাগি ইডলি। আজ আমরা প্রত্যেক প্লেটে একটা ইডলি ফ্রি দিচ্ছি। আচ্ছা, ভালো। আচ্ছা। ওই বুড়ো মহিলা ম্যাগি ইডলি খেলো আর ও সেটা খুব ভালো লাগলো। বাহ, এটা তো আলাদা, খুব সুস্বাদু। অন্যান্য লোকেরাও ইডলি অর্ডার করলো আর সবার প্লেটে একটা করে ম্যাগি ইডলি ফ্রিতে দেওয়া হলো। এই নতুন ইডলি তো দারুণ খেতে। ম্যাগি ইডলি তো আমি রোজ খেতে পারি। শান্তা ঠিক বলছিল। ছোট্ট বাচ্চাদের ম্যাগি ইডলি খুব পছন্দ হতো। আমাকে আরো 1 প্লেট ম্যাগি ইডলি দাও না আন্টি। আমাকেও। ম্যাগি ইডলির অর্ডার আসতে শুরু করলো। রানী খুশি খুশি ম্যাগি ইডলি বানাতে লাগলো। সবারই এই নতুন প্রকারের ইডলি খুব পছন্দ হলো। ছোট বাচ্চাদের সঙ্গে সঙ্গে বয়স্ক লোকেরাও সবাই ওখানে ম্যাগি ইডলি খেতে আসতো। বিকেল অবধি শান্তার স্টলের বাইরে গ্রাহকদের ভিড় লেগে থাকতো। দুজন মা মেয়ে খুব স্পিডে ম্যাগি ইডলি বানাতে লাগলো আর গ্রাহকরা খেতে শুরু করলো। বিকেলে যখন রানী স্টল বন্ধ করলো, মা, আজ তো অনেক ক্লান্ত হয়ে পড়েছি। এখন এই ক্লান্ততার তো রোজ অভ্যেস করে নে, এখন এই ভিড় কম হবে না। মা, আমি তো কোনোদিনই ভাবিনি যে ম্যাগি ইডলি লোকেরা এত পছন্দ করবে। আমার বিশ্বাস ছিল, কারণ ম্যাগি সবারই পছন্দের। আর আমরা ইডলিতে ম্যাগি মিশিয়েছি। এটা নতুন ডিশ। হ্যাঁ মা। দুজন মা মেয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে ওদের আসার আগেই গ্রাহকের ভিড় ছিল। রানী আর শান্তা দুজনই অবাক হয়ে পড়ল। ওরা দুজন মিলে সারা দিন ম্যাগি ইডলি বানাতে থাকলো আর গ্রাহকরা খেতে লাগলো। তা আরো কয়েকজন লোককে কাজে রেখে নিল। গ্রাহকের ভিড় বাড়তেই লাগলো। কিছু মাসের মধ্যেই শান্তা নিজের হোটেল খুলে ফেলল, ম্যাগি ইডলি হাউস। কোনোদিন ভাবিনি যে এত তাড়াতাড়ি এসব হয়ে যাবে। আমাদের ম্যাগি ইডলির আইডিয়া কাজ করে গেল।
আর আমাদের পরিশ্রমও। হ্যাঁ মা। শান্তার এই ম্যাগি ইডলি হাউস একটা কলেজের পাশেই খুলেছিল, আর কলেজের সমস্ত ছেলেমেয়েরা ম্যাগি ইডলি খেতে ওখানে আসতো। শান্তা আর রানী দিনে দ্বিগুণ রাতে 4 গুণ আমদানি করছিল। 1 বছর পর শান্তা রানীর বিয়ে খুব ভালো আয়োজনের সঙ্গে করে ফেলল। শান্তা রানীকে অনেক বড় ঘর আর অনেকগুলো জিনিস দিল, যা ও ছোট্টবেলা থেকেই ওকে দিতে চাইতো। আজ শান্তা খুশি ছিল। তুমি কাঁদছো কেন? পাগল, এটা তো খুশির জল। তোকে ছোট্টবেলা থেকে সব সুখ সুবিধে দিতে চাইছিলাম, কিন্তু যখন তোর বাবা আমাদের ছেড়ে চলে গেল, আমি বেশি কিছু করতে পারিনি। মা, তুমি অনেক কিছু করেছো, তুমি এত চিন্তা করো না। আর অবশেষে ম্যাগি ইডলির কারণে শান্তা আর রানী তাদের খুশি ফেরত পেয়ে গেল। এ হলো কবির, কবির সিং। কবির সিং এমনিতে তো ইন্ডিয়ান, কিন্তু ও তার পড়াশোনা করার জন্য ইউএসএ এসেছিল। আজকাল কবির সিং খুব চিন্তিত থাকত পয়সার কমির কারণে। শোন কবির, তোর জন্য আমি একটা নতুন কাজ খুঁজে নিয়েছি। আর এই কাছেই একটা বার্গার পয়েন্ট আছে। তুই আজকেই চলে যা, না হলে অন্য কেউ ওই কাজটা নিয়ে নেবে। না না ভাই, তুই চিন্তা করিস না, আমি আজকেই যাব। কবির বার্গার জয়েন্টে গেল, আর ও ওই জব পেয়ে গেল। আর সেই দিন থেকেই ও কাজ করা শুরু করে দিল। শুরুতে বার্গার বানানো ও জানতো না, কিন্তু এটা খুবই সহজ ছিল। ও বার্গার বানানো খুব তাড়াতাড়ি শিখে ফেলল। ইওর অর্ডার ম্যাম। থ্যাংক ইউ। কবির সিং খুশি ছিল, কারণ ও টাকা রোজগার করছিল আর ফ্রিতে খাবারও পাচ্ছিল। আগামী কয়েকদিন কবির সিং এর খুব ভালোই কাটলো, কিন্তু তারপর ও বোর হয়ে গেল। ওই বিনা মশলাওয়ালা খাবার খাওয়া পছন্দ হচ্ছিল না একদম। আরে তোমরা মশলা ছাড়াই খাবার কি করে খেয়ে নাও বলো তো? ওয়াই ডোন্ট ইউ লাইক দিস? না না, সেরকম না, আসলে আমি বোর হয়ে গেছি একদম। পরের দিন কবির বার্গার জয়েন্টে যাচ্ছিলই যে ওর নজর পড়ল ম্যাগির প্যাকেটের ওপর। আজকে বার্গারের বদলে ম্যাগি খাই, অন্তত এতে একটু টেস্ট তো পাবো। কবির একটা ম্যাগির প্যাকেট কিনে নিল। ও রোজকার মতো বার্গার জয়েন্টে কাজ করতে শুরু করলো। রাত্রিবেলা যখন জয়েন্ট ক্লোজ হলো, তখন সমস্ত কারিগররা নিজেদের বার্গার বানাতে শুরু করলো, কিন্তু কবির নিজের জন্য 1 প্যাকেট ম্যাগি বানালো আর খুব শখ করে খেতে শুরু করলো। সেই দিন থেকেই কবির কোনোদিন বার্গার খেত, কখনো ম্যাগি। ও খুশি ছিল। একদিন বার্গার জয়েন্টে অনেক বেশি কাস্টমার ছিল না। কবির ফ্রি বসেছিল, তো ও ভাবলো কোনো একটা নতুন রেসিপি বানানো যাক। ও নিজের ব্যাগ থেকে 1 প্যাকেট ম্যাগি নুডল বার করলো। টুডে अगेन ম্যাগি? হোয়াটস হ্যাপেন্ড টু ইউ কবির? আরে না না, আমি আজকে অন্য কিছু বানাবো। কবির বার্গার থেকে বান কেটে ফেললো আর ম্যাগি বানালো, আর তারপর ম্যাগিকে বার্গারের প্যাটি মেকার মেশিনে দিয়ে দিল। তার থেকে ম্যাগির প্যাটি তৈরি হলো। আরে এটা তো পুরো গোল হয়ে গেছে। বাবা, সত্যি আমার কোনো জবাব নেই। কবির খুশি হয়ে পড়ল। ও আরো একটা ম্যাগির প্যাটি বানালো। Wow, this dish looks delicious. Even I want one. কবির আর ওই ফরেনার মিলে ম্যাগির বার্গার বানালো আর তারপর খেতে শুরু করলো। দুজনেরই ওই বার্গার খুব ভালো লাগলো। Kabir, this is awesome. I want one more. কবির এক এক করে আরো বার্গার বানালো। দুজনেই অনেক শখ করে খেলো। আজ কবির খুশি ছিল। ও কিছু একটা নতুন বানালো। কিছুদিন কেটে গেল, আর তারপর বার্গার জয়েন্টের মালিক কবিরের কাছে এলো। ও ম্যাগি বার্গারের প্রশংসা শুনেছিল, আর ও ম্যাগি বার্গার খেতে চাইছিল। কবির ওনার জন্যও একটা ম্যাগি বার্গার বানালো। This is good. Add this to the menu. I'll give you 10% commission. Well done, boy. এটা শুনে কবির খুশি হয়ে গেল। ওর ম্যাগি বার্গার ওই বড় জয়েন্টের মেনুতে অ্যাড হয়ে গেছিল,
আর এটাই নয়, ও 10% কমিশনও পাচ্ছিল। এবার আমার পড়াশোনা খুব সহজেই হয়ে যাবে, আর টাকা পয়সা নিয়ে আমাকে চিন্তাও করতে হবে না। পরের কয়েক মাস অবধি কবির ম্যাগি জয়েন্টে কাজ করছিল, আর ও রোজগারের সাথে সাথে কমিশনও পাচ্ছিল। কবির এমনিতেই ভাবছিল, আরে কি হয়েছে পুত্তর, বলি কোন খেলায় ডুবে রয়েছো? সেরকম কিছু নয় পাজি, কাজটা তোমার ভালোই, কিন্তু জানি না আমি কেন খুশি নই। আমি আমি নিজস্ব কিছু করতে চাই। আরে এতে উদাস হওয়ার কি আছে, তুই নিজের একটা হোটেল খুলে নে না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু বুঝতেই পারছি না যে আমি কি করি। এত ভালো চাকরি, আর মাইনেও তো বেশ ভালো। দেখো পুত্তর, মানুষের সব সময় সেই কাজটাই করা উচিত যেটা ওর পছন্দের। হ্যাঁ পাজি, আপনি ঠিকই বলেছেন, আমি তো সবসময় চাই ম্যাগি আর বার্গার বানাই। তাহলে পুত্তর, তুমি কি ভাবছো? তো বার্গার বানানো তৈরি করে দাও। সে তো ঠিক আছে, কিন্তু যদি আয় করতে না পারি তাহলে? দেখো পুত্তর, যদি এরকম চিন্তা করতে থাকো তাহলে যখন তুমি আমার বয়সে আসবে তখন তুমি আক্ষেপ করবে যে আমি কেন আগে শুরু করিনি। এখনো তোমার কাছে সময় রয়েছে। আরে চাকরি নিয়ে চিন্তা কিসের, ও তুমি আবার পেয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। কবিরের বাবা ওকে প্রোৎসাহন দিলেন, কিন্তু তা সত্ত্বেও ও সংশয়ে ছিল, কারণ ও বড় হোটেলে ম্যানেজার ছিল, যেখানে ওর রোজগার ভালোই ছিল, কিন্তু এখন ও সবকিছু প্রথম থেকে শুরু করতে হতো। যাই হোক, ও একটা ভিড় ভাড়ওয়ালা এলাকায় একটা দোকান রেন্টে নিয়ে নিল, আর এখানে নিজের ম্যাগি বার্গারের বিজনেস শুরু করলো। এটা কেমন বার্গার? আসলে এটা ম্যাগি বার্গার, যেটা খেতে সত্যিই দারুণ। একবার খেয়ে দেখুন না। ঠিক আছে, খাওয়াও। প্রথমের কিছুদিন অবধি কবিরের ব্যবসা সেরকম কিছু চলছিল না, কিন্তু তারপর আস্তে আস্তে ওর দোকান চলতে শুরু করলো। কলেজের বাচ্চারা ম্যাগি বার্গার খাওয়ার জন্য দূর দূর থেকে আসতে লাগলো। কবির স্টাফ বাড়িয়ে দিল, আর ম্যাগি বার্গারে ভ্যারাইটিজও নিয়ে এলো। চিজ ম্যাগি বার্গার, শেজওয়ান ম্যাগি বার্গার। আর তারপর তো কবিরের স্টল ইয়াংস্টার্সদের ফেভারিট ফুড জয়েন্ট হয়ে গেল। 6 মাসে কবির আরও একটা ব্রাঞ্চ খুলে ফেলল, আর পরের 1 বছরে 3টে আরও নতুন ব্রাঞ্চ। কবিরের ম্যাগি বার্গার খুব ভালো চলছিল। কবির নিজের পুরো ফ্যামিলিকে কাজে লাগিয়ে দিল। ওর সমস্ত ভাই বোন সবাই একই কোম্পানিতে কাজ করতে লাগলো, বার্গার সিং। মাত্র 6 বছরের মধ্যে কবিরের বার্গার সিং একটা অনেক বড় ফুড চেইন হয়ে গেল। ভারতের গোটা 30টা শহরে ওর ব্রাঞ্চ ছিল। এখন কবির আর তার বাবা একটা বিশাল বড় কাঁচের বিল্ডিংয়ে বসতো। পুত্তর, সেই রাতের কথা মনে আছে যেই রাতে তুই খুব চিন্তিত ছিলি? হ্যাঁ পাজি, সেই রাত কি করে ভুলি। সেদিন আপনি আমাকে সাপোর্ট না করলে আজকে আমার এই বার্গার সিং হতো